আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 12:15টায় কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার এই বিদেশ যাত্রা হৃদয় ছুঁয়েছে সর্বস্তরের মানুষের। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা হবে তার। নিজের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। তার এই সফরে দীর্ঘ 7 বছর পর লন্ডনে সাক্ষাৎ হবে বড় ছেলে তারেক রহমানের সাথে। ইমরুল আহসানের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার পর বিদেশ রওনা দিলেন বেগম খালেদা জিয়া। গন্তব্য লন্ডন, উদ্দেশ্য সুস্থতা। যে নেত্রী জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রামের নতুন পথ বুনেছেন, তাকে বিদায় জানাতে ঢাকার রাজপথে নেমে এসেছিল নেতাকর্মীরা। তাদের ভিড় ঠেলে বাসভবন ফিরুজা থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে যায় গাড়ির বহর। বিমানবন্দরে তাকে বিদায় জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যারা আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কাতারের আমিরের দেয়া বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার মধ্য দিয়ে 7 বছরের বিচ্ছেদের শূন্যতাও পূরণ হচ্ছে। দেখা হচ্ছে ছেলে তারেক রহমানের সাথে, আলিঙ্গন হবে পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সাথে। হিথ্রো বিমানবন্দরেই তাকে অভ্যর্থনা জানাবে পরিবারের সদস্যরা। লন্ডন পৌঁছানোর পর সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। সেখানে চিকিৎসা হবে তার। সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এই বিদেশ যাত্রায় পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। 2020 সালের মার্চে 2 বছরের কারাবন্দিত্বের অবসান হলেও শর্তের বেড়াজালে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তাকে। বিদেশ পাঠাতে দলের আন্দোলন, চিকিৎসকদের সুপারিশ আর পরিবারের আবেদন বারবারই নানা অজুহাতে নাকচ করেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বেগম জিয়াকে সহ্য করতে হয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস আর শ্বাসকষ্টের যন্ত্রণা। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 5 মাস পর মুক্ত পরিবেশে চিকিৎসার জন্য বাইরে গেলেন তিনি। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খালেদা জিয়া। আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষই আনন্দিত যে উনি আজকে সুচিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে। একটা বিশাল এবং স্বয়ং আল্লাহর আশীর্বাদে এবং আল্লাহ উনি ওনাকে সুস্থতার জন্য এবং সমগ্র দেশবাসী চাই আছে উনি কিভাবে সুস্থ হবে, এটা হলো মেন ব্যাপার। ট্রিটমেন্ট নিয়ে পরিপূর্ণ সুস্থতা অর্জন করে এদেশের মাটিতে এসে আবার এদেশের দায়িত্বভার গ্রহণ করুক। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এদেশের মানুষের সেবা করার সুযোগ পাক। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই আমরা এই গণতন্ত্রের সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, সামনের দিনে উনি নেতৃত্ব দিবেন, এর আমরা প্রত্যাশা করি। 2 মাস পর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আসার পথে ওমরা পালনের কথাও রয়েছে তার। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 কর্মকর্তা এবং
জুলাই গণহত্যায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলো চাইলে এ বছরের ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শুরুতেই তার প্রেস সচিব জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দেশের সাম্প্রতিক নানা ইস্যু, বিশেষ করে জাতীয় ঐক্য এবং সংস্কার নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিংয়ের জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, খুন, গুম ও জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নানান নীতি এবং সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কতটুকু সংস্কার শেষে নির্বাচন দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোই চ্যালেঞ্জিং। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। প্রোক্লামেশন নিয়েও ধোঁয়াশার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এ বিচারের জন্য জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম। তামজিদ সুমনের রিপোর্ট। ১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বিচারকাজ চলমান অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১০০ বছরের পুরনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে সংস্কার কাজ শুরু হয় পুরাতন ভবনের। মঙ্গলবার উদ্বোধন করে ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন এবং এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, জাতি এই ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করে। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার ঘটনার আওতায় যারা পড়বে তাদের সবার বিচার হবে এই ট্রাইব্যুনালে। আর চিফ প্রসিকিউটর মনে করেন, অপরাধ ট্রাইব্যুনাল সংস্কারের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার একটি আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভালো লাগবে, কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন, বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে, যেটা এই বিল্ডিংয়ে আছে, যেটা একটা টিন শেডের মধ্যে সম্ভব ছিল না। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। এবং সেখানে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গত নভেম্বর পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। তদন্তের স্বার্থে আর্থিক সংকটে থাকা বেসরকারি ৬ ব্যাংকের MDদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত 5 মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড গঠন, ব্যাংকিং খাতের টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে আর্থিক ভীতি কেটে গেলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গত 5 মাসের অর্জনে বাংলাদেশ ব্যাংক খুশি নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা। আপনারা যদি বলেন যে 5 মাস পরে আমি আজকে হ্যাপি কিনা, স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে নানাভাবে সুবিধা নেয়া বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। আমরা জানি যে আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। আর্থিক সংকটে তলানিতে থাকা 6 ব্যাংকের এমডির বিষয়েও কথা বলেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি না কমলে আবারও নীতি সুদ হার বাড়ানো হবে বলেও উল্লেখ করেন। আমরা বলেছি আমাদের এই তদন্তের স্বার্থে এমডিদেরকে দূরে রাখলে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব হবে এবং তাদেরকে ছুটিতে যেতে বলা হয়েছে এবং তদন্ত শেষে যদি এমডিরা দেখা যায় যে না, তাদের কোনো ইনভলভমেন্ট নাই, ওনারা সসম্মানে ফেরত আসতে পারবেন। অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে আমাকে জানিয়েছিল যে 400 হিসাবের বেশি তারা জব্দ করেছে। আর প্রশ্নটা যেটা আপনারা করেছেন যে এত দেরিতে কেন, আমার তো মনে হয় যে আসলে বিএফআইউর কাছে তো ইনফরমেশনগুলো আসে, ওনারা এটা ইন্সপেকশন করেন, অ্যানালাইসিস করে দেখেন এবং যখন তারা নিশ্চিত হন তখনই অ্যাকাউন্টগুলো জব্দ করেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে জানিয়ে তিনি আরও জানান, 2025 সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। পাচার করা অর্থ যেগুলো বিদেশে চলে গিয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্ত্রী, ছেলেসহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চৌধুরী নাফিস শরাফত এবং তার স্ত্রী আঞ্জুমান আরা ও ছেলে সাফওয়ান শরাফতের স্থাবর সম্পত্তি ক্রোকের এ নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে 2024 সালের 25 আগস্ট নাফিস শরাফতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত। এছাড়া তিনি মোবাইল টাওয়ার কোম্পানি, হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ভিন্ন পরিস্থিতিতে এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে তার সময় বেঁধে দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর ভ্যাট বাড়ানো হলেও চাল, চিনি, তেলের মতো যেসব নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সামর্থ্যবানরা আয়কর না দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবার রাজস্ব বাড়াতে সম্প্রতি 43টি পণ্য ও সেবার ভ্যাট বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, নিত্যপণ্যে শুল্ক ছাড় কতদিন অব্যাহত রাখবে সরকার। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। আর কয়েকটা আমার ইস্যু হলো, যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেই এবিলিটি সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যারা দেয় কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে পৌঁছায় না। আর এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতায় কবে সব শ্রেণীর সবাই বই পাবেন তার দিনক্ষণ বলা কঠিন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া
আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। এবছর প্রাথমিকে 10 আর মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় 30 কোটি। এনসিটিভির হিসেব অনুযায়ী 6 জানুয়ারি পর্যন্ত বই দেয়া হয়েছে 6 কোটির কিছু বেশি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের একটা বড় অংশই নকল প্রসাধনী ব্যবহারকারী। বিশেষ করে অনলাইনে নকল ও ভেজাল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এসব কসমেটিক্স ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। হাসানুল শাওনের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে বাজারে বিক্রি হচ্ছে অনেক নকল আর ভেজাল প্রসাধন পণ্য, যার একটি বড় অংশই বেচাকেনা হয় অনলাইনে। অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হওয়া ভুক্তভোগীরা জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। একটা ওয়েবসাইট থেকে 2টো কোরিয়ান প্রোডাক্ট অর্ডার করি, এরপর ইউজ করা শুরু করার 7 দিনের মাথায় আমি আমার ফেসে বাজে রিয়াকশন দেখতে পাই। তারপর আমার অলমোস্ট 2 বছর ট্রিটমেন্টের আন্ডার থাকা লাগলো। জাপানিজ একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইট থেকে, তো ওই প্রোডাক্টটা আমি স্কিনে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি অনেক বেশি আমার স্কিন বাম্পি হয়ে গিয়েছিল। একবার একটা লিপস্টিক দিতে দেখি যে ঠোঁটটা একটু কেমন একটু আগুনে পুড়ে যাওয়ার মতো। পরের দিন দেখি যে এই আমার এই ঠোঁটের এই নিচ দিয়ে এদিক দিয়ে পুরোটাই ব্ল্যাক সার্কেল পড়ে গেল। নকল আর ভেজাল প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অনেক ক্ষেত্রে হয়ে উঠছে ক্যান্সারের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। ভেজাল প্রোডাক্টের রিয়াকশন তো আছে, যেমন ফর্সাকারী ক্রিমগুলো তো বলবোই যে অবশ্যই আপনার ক্ষতিকারক, বিকজ ওখানে নাম্বার 1 তারা ইউজ করে হলো পারদ বা মার্কারি হলো ফার্স্ট লেয়ারটাকে পুড়িয়ে ফেলে। না বুঝে প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনার সিভিয়ার অ্যাকনে হয়ে যাচ্ছে বা ইনফেক্টেড অ্যাকনে হয়ে যাচ্ছে, তখন লং টার্ম ট্রিটমেন্টে চলে যায়। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। দেশীয় কিছু প্রোডাক্ট আছে যেটি আসলে বিদেশিদের নামে তারা এখানে করে প্রোডাকশন করে। অভিযান করে দেখেছি ওই যে ময়দা দিয়ে পাউডার বানাচ্ছে, হ্যাঁ এরকম প্রচুর আছে। তারপরে লিপস্টিক বানাচ্ছে আপনার বাজে জিনিসপত্র দিয়ে। লাগেজ পার্টির মাধ্যমে আসতেছে যেটা বিএসটি টেস্ট হয়নি, অবৈধ পথে আসতে পারে যেটা বিএসটি টেস্ট হয়নি। ওই ক্ষেত্রে হয়তো বিএসটির ওই জিনিসটা বিএসটির নিয়ন্ত্রণে থাকছে না। আর যেগুলি আমাদের লোকালি কিছু নকল বা অবৈধ প্রতিষ্ঠান থাকতে পারে, যেখানে আমরা অবৈধ প্রতিষ্ঠান সন্ধান পাচ্ছি আমরা কিন্তু সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। তবে প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের যথাযথ নীতি সহায়তা দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সময়ে ফেলানীসহ সকল সীমান্ত হত্যার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে 7 জানুয়ারি ফেলানী দিবসে সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় আক্তার হোসেন অভিযোগ করেন, সীমান্তে ভারত বাংলাদেশিদের পাখির মতো গুলি করেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সীমান্তে যদি আর ভারতীয় বাহিনী বন্দুক তুলে তবে বাংলাদেশের মানুষ তা ভেঙে দিবে। এছাড়া ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান তিনি। বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব চুক্তি জনসম্মুখে উন্মোচন করতে হবে। যেসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি তা বাতিলের দাবিও জানান আক্তার হোসেন। গত 16টা বছর ধরে 6 শতাধিক মানুষকে আপনারা হত্যা করেছেন। আমরা জানি ওই শেখ হাসিনা সরকার, ওই ভারতের দালাল সরকার এসবের বিরুদ্ধে কথা বলবে সে আশা আমাদের ছিল না। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় মানি লন্ডারিং পুরোপুরি শিল্পে পরিণত হয়েছিল।
কারা মানি লন্ডারিং করেছে সেই প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে রাজধানীর মালিবাগে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানিক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যা যা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। উপদেষ্টা বলেন, বিগত সরকার অর্থ পাচারকে শিল্পে পরিণত করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। সড়কের যানজট সমস্যার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, যানজট নিরসন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শীঘ্রই 1000-এ নেওয়া হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি কার্যালয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।